স্টুডেন্টস, আজকে আমরা পড়বো ইউনিয়ন পার্লামেন্ট। তাহলে চ্যাপ্টারটা শুরু করার আগে আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই কি আমি হলাম সায়ন ভট্টাচার্য এবং আমি এখানে বাংলা ভাষাতে সব আইসিএসসি কন্টেন্ট গুলোকে এক্সপ্লেন করি। আইসিএসসি যা যা বই আছে, যেগুলো যেগুলো চ্যাপ্টার্স আছে, আমি চেষ্টা করি কি সব চ্যাপ্টার গুলোকে এক্সপ্লেন করার। তাহলে ভিডিওটার মধ্যে অবশ্যই শেষ অবধি থাকবে এবং যদি এই ভিডিওটা যদি দেখে না, ইউটিউবে আর কোনো ভিডিও দেখার দরকার নেই। আর যদি তুমি বাঙালি হয়ে থাকো আর খালি বাংলায় যদি বুঝে থাকো, বাংলার এক্সপ্লেনেশন যদি বুঝে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হবে বাংলাতে সব কনসেপ্ট গুলোকে বুঝে নেওয়ার। আর যদি এই চ্যানেলটার ভিডিওস গুলোকে তোমার হেল্পফুল লাগে তো অবশ্যই অনায়াসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকে আমরা পড়বো ইউনিয়ন পার্লামেন্ট। সো ইউনিয়ন পার্লামেন্ট কি? তো দেখো, ইউনিয়ন পার্লামেন্ট মানে কি হচ্ছে, ইউনিয়ন মানে হলো সেন্ট্রাল। ইউনিয়ন কথাটার মানে হলো সেন্ট্রাল, সেন্ট্রালে আছে। এখন ব্যাপারটা হলো ইউনিয়ন তো সেন্ট্রাল আছে, ঠিক আছে, পার্লামেন্ট কি? তো দেখো, পার্লামেন্টের মতো একটা ডেফিনেশন আমাদের, পার্লামেন্ট হলো একটা বডি, ঠিক আছে। পার্লামেন্টের একটা ডেফিনেশনটা আমি শর্ট করে বলে দিই কি পার্লামেন্ট হলো একটা বডি। আর এই বডিটার মধ্যে কি থাকে, কিছু কিছু হাউসেস, যাদেরকে যাদেরকে দেওয়া হয়েছে সুপ্রিম পাওয়ার, এবং এই সুপ্রিম পাওয়ারের তারা ইউজ করে আমাদের দেশকে গভর্ন করে, ঠিক আছে ব্যাপারটা। তো এটা যেরকম বাংলা ভাষায় একটা ক্যাজুয়াল ডেফিনেশন দিয়ে দিয়েছি, এখন সো কল ডেফিনেশনটা পড়া যাক। তাহলে এখানে চলে যায়, নেক্সট হলো আমাদের ইউনিয়ন পার্লামেন্ট। হ্যাঁ, তো নেক্সট হলো আমাদের নেক্সট আমাদেরকে পড়তে দেখো, নেক্সট আমাদের আছে ইউনিয়ন পার্লামেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, এগুলো সব। এখন ব্যাপারগুলো হলো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আর কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই। তো যদি সব পড়তে তো লাগবে না, বেশিরভাগ ব্যাপারটা হলো, কিন্তু সবকিছু জেনে রাখা ভালো, তাহলে কি পরের চ্যাপ্টার গুলোর মধ্যে হেল্পফুল হয়। তো প্রথমেরটা মধ্যে দেখি, ইউনিয়ন পার্লামেন্ট কনসিস্টস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড টু হাউসেস। তো কি বলেছিলাম কি এখানে হাউসেস এর ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে। এখন হাউস বলতে কি, হাউস বলতে হলো লোকসভা, হাউস বলতে লোকসভা এবং কাউন্সিল অফ স্টেটস, এবং কাউন্সিল অফ স্টেটস যেটাকে বলা হয় রাজ্যসভা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন এত অব্দি মনে হয় হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, হতে পারে, হতে পারে। তো দেখো, ইউনিয়ন পার্লামেন্ট যে থাকে, প্রেসিডেন্ট জানি কে, প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মুর। এখন এখন যে সে যে প্রেসিডেন্ট আছে, সে এবং দুটো হাউস, হাউস মানে কি বাড়ি, সাপোজ বাড়ি ধরে নিলাম, আচ্ছা। তো হাউস মানে দুটো হাউস, এখন হাউস কি, এখন হাউস হলো কি লোকসভা এবং কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে ব্যাপারটা। এখন এই যে কাউন্সিল অফ স্টেটস যে আছে, কাউন্সিল অফ স্টেটস হলো রাজ্যসভা, মানে হাউস থাকে দু রকম, একটা হলো লোকসভা, একটা রাজ্যসভা। মনে 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 রাখবে কি এই যে লোকসভা এবং রাজ্যসভাটা যে আছে, এটা কিন্তু সেন্ট্রালে আছে, এই দুটো কিন্তু সেন্ট্রালে আছে। স্টেটে যেটা আছে সেটা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর হলো লেজিসলেটিভ কাউন্সিল রেসপেক্টিভলি। লোকসভাকে বলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর রাজ্যসভাকে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, ঠিক আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল টাউন্সিল বুঝলাম। এখন কিন্তু আমরা তো শুনেছি বিধানসভা বিধান পরিষদ, হ্যাঁ, লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলা হয় বিধানসভা এবং লেজিসলেটিভ কাউন্সিলকে বলা হয় বিধান পরিষদ। একই আছে, একই মানে যেরকম লোকসভা রাজ্যসভা ওরকমই বিধানসভা বিধান পরিষদ রেসপেক্টিভলি, ঠিক আছে। তো এত অব্দি হয়তো ক্লিয়ার হয়েছে। এটা মানে এখানে কিন্তু প্রেসিডেন্টের ইনভলভমেন্ট হলো সবচেয়ে মেন, ঠিক আছে। এখন আমরা জেনে নিই কি দ্য পার্লামেন্ট ইজ আ বডি। এখন আমরা একটু বুকিশ ডিফিনেশনটা জানি। দ্য পার্লামেন্ট ইজ আ বডি অফ পিপলস রিপ্রেজেন্টেটিভস, মানে এখানে আমরা নিজেরা চুজ করে রিপ্রেজেন্টেটিভস গুলো পাঠাই। কিন্তু 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 এখানে একটা টুইস্ট আছে কি, লোকসভার তো যেগুলা যেগুলা মেম্বার তাদেরকে আমরা মানে ইলেক্ট করি বাই ভোটিং, ঠিক আছে। কিন্তু রাজ্যসভার যে মেম্বার গুলোকে আছে তাদেরকে আমরা ভোটিং করি না, তাদেরকে আমরা ইলেক্ট করি না। ইট মিনস রাজ্যসভার ক্ষেত্রে ইনডাইরেক্ট ইলেকশন ফলো হয় আর লোকসভার ক্ষেত্রে ডাইরেক্ট ইলেকশন গুলো ফলো হয়, ঠিক আছে। এখন এই যে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট একটা বডি অফ পিপলস রিপ্রেজেন্টেটিভস হু হ্যাভ দ্য সুপ্রিম পাওয়ার অ্যান্ড অথরিটি অফ দ্য গভর্নমেন্টস ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি, একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে, ঠিক আছে। তো এত অব্দি হয়তো ইউনিয়ন পার্লামেন্ট একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। পরে যেগুলো যেগুলো পড়বো ওগুলো ইজি আছে, ইউনিয়ন পার্লামেন্ট যদি বুঝতে পেরেছো তাহলে ওগুলো খুবই ইজি আছে। এখন এখান থেকে আমরা পড়বো ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট পড়বো এখন, ঠিক আছে। তো দেখো, ফেডারেল গভর্নমেন্টটা প্রথমে বলে দিই কি ফেডারেল গভর্নমেন্ট আর নন ফেডারেল গভর্নমেন্টের আমি একটা ছোট্ট জিস্ট দিয়ে দিয়েছি। দেখো, ফেডারেল গভর্নমেন্ট ব্যাপারটা কি, তো ফেডারেল গভর্নমেন্ট ব্যাপারটা হলো কি, একটা গভর্নমেন্ট আছে যেখানে পাওয়ার গুলো যে থাকবে,
ও পাওয়ার গুলো ইকুয়ালি ডিভাইডেড থাকবে। সেন্ট্রালে যেরকম পাওয়ার থাকবে ওরকম স্টেটে পাওয়ার থাকবে। এটা হলো একটা ফেডারেল গভর্নমেন্টের সঠিক ডেফিনেশন। বুকিশ টার্মে যদি দেখি, ইন্ডিয়া হ্যাজ আ ফেডারেল গভর্নমেন্ট form of government, which means that the powers are divided between the central and the state governments, and both are supreme within their respective spheres. ঠিক আছে, এটা মানে বুঝতে পেরেছি কি ইন্ডিয়া একটা ফেডারেল গভর্নমেন্ট, যেখানে কি হয় পাওয়ার্স গুলো সেন্ট্রাল এবং স্টেটে ইকুয়ালি ডিভাইডেড থাকে, এবং ডিভাইডেড থাকাকালীন আচ্ছা এটা এন্ড বোথ আর সুপ্রিম উইথ দেয়ার রেসপেক্টিভ স্পেয়ার, আর দুজনেই মানে সুপ্রিম থাকে ওদের জুরিসডিকশনের মধ্যে। জুরিসডিকশন মিন্স লিমিটেড, এখানে স্পেয়ার্স মানে জুরিসডিকশনকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এটা মানে ওদেরও কিছু কিছু লিমিট থাকে, তার বাইরে ওরা যেতে পারে না। ঠিক আছে, ওরা নিজেদের জুরিসডিকশনে ওরা সুপ্রিম থাকে। ঠিক আছে ব্যাপারটা। এখন আমরা চলে যাই কি বোথ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্টস ড্র দেয়ার অথরিটি ফ্রম দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। এখন এই যে ব্যাপারটা আছে কি এগুলো এগুলো এরকম থাকবে, এরকম ডিভাইডেড থাকবে, এগুলো কোথা থেকে এসেছে? পাওয়ার গুলো এদেরকে কারা দেয়? তো এই পাওয়ার গুলো তাদেরকে দেখ আমাদের ভারতের সংবিধান, আমাদের কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনটা দেয়। এখন ব্যাপারটা হলো ঠিক আছে, এত অব্দি তো বুঝলাম কি এই এই ব্যাপার আছে আমাদের ইন্ডিয়া ফেডারেল গভর্নমেন্ট। ঠিক আছে, কিন্তু এই ফেডারেল গভর্নমেন্ট যে আছে, আমাদের ইন্ডিয়াকে যে ফেডারেল গভর্নমেন্ট আছে, এটা লাভটা কি? আমরা কোনো লাভ পাচ্ছি নাকি এই ফেডারেল গভর্নমেন্টের? যে ফেডারেল গভর্নমেন্টের কি আমরা কোনো লাভ পাচ্ছি? হ্যাঁ অবশ্যই পাচ্ছি, মানে এটা একটা ইম্পর্টেন্স আছে। ফেডারেল এই যে আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে যে ফেডারেল গভর্নমেন্ট আছে, এটার মধ্যে একটা লাভ আছে। এখন লাভটা কি? তো লাভটা হলো অলদো ইন্ডিয়া হ্যাজ আ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, ইট ইজ নট পসিবল ফর দ্য স্টেটস। আচ্ছা আচ্ছা দাঁড়া, আস্তে আস্তে করে বলি। অলদো ইন্ডিয়া হ্যাজ আ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যদিও ইন্ডিয়াতে ফেডারেল গভর্নমেন্ট আছে, ইট ইজ নট পসিবল ফর দ্য স্টেটস টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। দিস এনশিওরস অ্যান্ড মেনটেন্স দ্য ইউনিটি অফ দ্য ইন্টিগ্রিটি কান্ট্রি। দেখো ইন্ডিয়াতে যদিও ফেডারেল গভর্নমেন্ট আছে, তাও যে স্টেটস গুলো যে আছে এগুলো কি নিজেদের থেকে ব্রেক হয়ে যেতে পারে না। কি বলে হ্যাঁ আমার কাছে আজকে পাওয়ার আছে তা আমি আলাদা হয়ে যাই, না এরকম ব্যাপার না। তারা ইউনিটি থাকে, বলে না ইউনিটি ইন ডাইভার্সিটি। ইন্ডিয়াতে কি থাকে? ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি এবং ইন্টিগ্রিটিটা মেনটেন হয়ে থাকে। ঠিক আছে ব্যাপারটা। ব্যাপারটা হলো বিকজ পিপল বিলং টু ভেরিয়াস, আচ্ছা কালারটা চেঞ্জ করে নি একবার। দেখো বিকজ পিপল বিলঙ্গিং টু ভেরিয়াস রিলিজিয়ান্স, আমাদের এখানে বলছে নানা রিলিজিয়ন, মুসলিম, হিন্দু, নেপালি, অথবা নানা নানা রিলিজিয়নের মানুষ থাকে। কালচারও তাদের ডিফারেন্ট, তাদের ভাষা ডিফারেন্ট, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে থাকে, তারা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে বাস করে, এবং তাদের যে ফেডারেল সেট আপ, আর ফেডারেল সেট আপ কি করে তাদেরকে অ্যালাউ করে তাদের মেনটেন করা তাদের কালচারাল এবং লিঙ্গুইস্টিক অ্যাফিলিয়েশনস। এখন এটার মানে কি হলো? দেখো আজকে যদি খালি সেন্ট্রাল বলে, মনে করো সেন্ট্রালে আছে কিছু জন, মানে সেন্ট্রাল মনে করো হিন্দুদের বাস আছে। ঠিক আছে, এখন এখান থেকে মনে করো কোন একটা জায়গা আছে, আচ্ছা এখান থেকে মনে করো তুমি যদি এখন আহ পাঞ্জাবে দাও যাদের, অথবা কোনো মুসলিম জায়গায় যদি দাও, আর যদি ওদেরকে আর খালি সেন্ট্রালি রুল করবে যদি ওদেরকে, তাহলে একটা প্রেশার থাকবে না, একটা এমফাসাইজ থাকবে না মুসলিমদের উপরে? হ্যাঁ, তো এমফাসাইজ ওদের কালচার, ওদের লিঙ্গুইস্টিক অ্যাফিলিয়েশনস গুলো মেনটেন করার জন্য ওদের একটা নিজস্ব আলাদা গভর্নমেন্ট আছে। মানে একটা স্টেটে আলাদা আলাদা রকম লোক থাকে এবং ওদের আলাদা আলাদা রকম গভর্নেন্স আছে। ঠিক আছে ব্যাপারটা। এটাতে কি হয়, তাদের যে এই যে ফেডারেল সেট আপ যে আছে, এটা কি তাদেরকে অ্যালাউ করে তারা নিজেদেরকে কেমন করে নিজেরা মেনটেন করবে, তারা নিজেদেরকে কেমন করে তাদের কালচার গুলোকে তারা মেনটেন করবে। ঠিক আছে, এখন চলে যাই। বোথ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস ড্র দেয়ার পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি ফ্রম দ্য কনস্টিটিউশন। দেখো বোথ ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, এখন ইউনিয়ন মানে বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ স্টেটস গভর্নমেন্ট ড্র দেয়ার পাওয়ার ফ্রম দ্য অথরিটি ফ্রম দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন থেকে তারা নিজেদের পাওয়ারটা পায়, যেটা আগে ডিসকাস করলাম। এখন দেয়ার ইজ ডিভিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার্স। এখন ওদের মধ্যে কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ পাওয়ার্স এর ডিভিশন আছে। বুঝলে ব্যাপারটা? মানে তাদের যে লেজিসলেটিভ পাওয়ার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, তাদেরও কিন্তু আলাদা আলাদা, মানে স্টেট আলাদা রকম ল। আচ্ছা শোনো শোনো শোনো, আচ্ছা লেজিসলেটিভ, তারপরে
এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এগুলো মানে তো মনে হয় হয়তো জানো। আচ্ছা, লেজিসলেটিভ মানে হলো ল মেকিং বডি, মানে কোনো যদি ল ইন্ট্রোডিউস করে। এক্সিকিউট বডি ওটা কি হলো, যে লটাকে এক্সিকিউট করে, ঠিক আছে। তারপরে হলো জুডিশিয়ারি, জুডিশিয়ারি মানে সেই ল গুলোকে প্রোটেক্ট করে। এখন ব্যাপারটা হলো স্টেট এবং সেন্ট্রাল দুজনই আলাদা আলাদা ল বানাইতে পারবে, কিন্তু তাদের জুরিসডিকশনে থেকে বানাইতে লাগবে। যেরকম ইউনিয়ন লিস্টে যেগুলো যেগুলো ল গুলো আছে, আমরা আসবো ওগুলোর মধ্যে খালি ইউনিয়নরা মানে শুধু খালি সেন্ট্রাল ল বানাইতে পারবে। আর যে স্টেট যে আছে ওটার মধ্যে খালি স্টেট লিস্ট যে আছে ওটার মধ্যে খালি স্টেট গুলো ল বানাইতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো কনকারেন্ট লিস্ট মানে কি। কনকারেন্ট লিস্ট মানে হলো কি যেটার মধ্যে বোথ স্টেট অ্যান্ড বোথ সেন্ট্রাল ক্যান মেক দ্য লস, ঠিক আছে। এটা মানে কি বুঝলাম, কি ওরা ইন্ডিপেন্ডেন্ট টু মেক লস, ঠিক আছে, বাট উইদিন দেয়ার জুরিসডিকশন, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো বিটুইন দেম এন্ড নান ক্যান ভায়োলেট এনি টার্মস অফ কনস্টিটিউশন। দেখো, ভারতের সংবিধান সবার জন্য সমান, কেউ কিন্তু কোনো কিছু ভায়োলেট করতে পারবে না, কিন্তু দেখো ভায়োলেট কিন্তু করতে পারবে না, হাইলাইট করে দিলাম। কেউ যদি ভায়োলেট করে তাহলে সিভিয়ার অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। পরেরটা হলো দ্য স্টেটস অলসো পার্টিসিপেট ইন দ্য ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট, মানে স্টেটও কিন্তু ফাংশনিং অফ দ্য গভর্নমেন্টে কিন্তু পার্টিসিপেট না। এমন হলো কি না স্টেট মানে আলাদা চলে গেলে এমন কোনো ব্যাপার না, কিনা স্টেট নিজস্ব আলাদা ল বানাচ্ছে তো সেন্ট্রাল আলাদা ল বানাচ্ছে, এখন সেন্ট্রাল যেহেতু, এরকম কোনো ব্যাপার না। স্টেট থেকেও কিন্তু লোকজন কিন্তু যেতে পারে কোথায়, রাজ্যসভা তে যেতে পারে। রাজ্যসভা মেইনলি কনসিস্টস অফ রিপ্রেজেন্টেটিভস অফ স্টেটস, বুঝলা ব্যাপারটা, মেইনলি কনসিস্টস অফ রিপ্রেজেন্টেশন অফ স্টেটস। তো এটা মানে হলো কি, এই যে স্টেটস গুলোর থেকে কি লোকজন যায় রাজ্যসভাতে যেতে পারে, ওখানে যদি তারা সিলেক্ট হয় তারাও নিজেদের স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারে, তারা হলো রিপ্রেজেন্টেটিভস অফ দ্য স্টেটস। এখন কনস্টিটিউশন কি বলে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড দ্য সেন্ট্রাল has provided the central and state governments with adequate financial resources to carry out their duties towards the people. দেখো, কনস্টিটিউশন যে আছে, কনস্টিটিউশন কিন্তু স্টেট গভর্নমেন্টস অথবা এই সেন্ট্রাল গভর্নমেন্টদেরকে কি সে ততটা মানে ফাইন্যান্সিয়াল রিসোর্স প্রোভাইড করে, যেটা দরকার পড়বে তাদের ডিউটিস গুলোকে পালন করতে। মানে ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি আছে, এখন মনে করো কি তোমার একটা আচ্ছা, মনে করো আমাদের যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন ভাবলো কি একটা কোনো কিছু স্ট্রাকচার তৈরি করবে, ঠিক আছে। ওটা যে টাকা লাগবে, টাকাটা কোথা থেকে পাবে, কনস্টিটিউশন তাদেরকে দিবে। কনস্টিটিউশন ও টাকাটা কোথা থেকে পাবে, ট্যাক্সেস থেকে। হ্যাঁ, ও ট্যাক্সেস যেগুলো আমরা দিই। তো এটাতে আমরা কি বুঝলাম, কি কনস্টিটিউশন যে আছে, কনস্টিটিউশন কোথা থেকে পাবে, কনস্টিটিউশন পাবে ট্যাক্সেস থেকে, বুঝলে, ট্যাক্সেস থেকে কনস্টিটিউশন পাবে। তো এই ট্যাক্সেস থেকে যে কনস্টিটিউশন গুলো পাবে টাকা, এগুলোই তারা আমাদের কাজে হেল্প করবে, ঠিক আছে, বেনিফিট করবে আমাদেরকেই। তো এখন ব্যাপারটা হলো কি, এটা স্টেট গভর্নমেন্টও একইভাবে, এখন মনে করো যে স্টেট গভর্নমেন্ট কোন একটা স্ট্রাকচার বানাইতে চায়, তাহলে স্টেট গভর্নমেন্টও ট্যাক্সেস থেকে টাকাগুলো পাবে। ব্যাপারটা হলো ক্লিয়ার একদম। তাহলে আমরা পড়ে নিলাম কি কি, আমরা পড়ে নিলাম ইউনিয়ন পার্লামেন্ট, আমরা পড়ে নিলাম ফেডারেল গভর্নমেন্ট, আমরা পড়ে নিলাম ইম্পর্টেন্স অফ ফেডারেল গভর্নমেন্ট, আর আমরা এখন পড়বো ইউনিটারি ফিচার্স। আচ্ছা, এখন আমরা পড়বো ইউনিটারি ফিচার্স আর নন ফেডারেল, ঠিক আছে। তো চলো আমরা প্রসিডিংস নিই। আচ্ছা, তো ইউনিটারি ফিচার্স অথবা নন ফেডারেল। আর দেখো, ফেডারেল কান্ট্রি ডেফিনেশন তো বুঝে গেছো, কি ইকুয়ালি পাওয়ার ডিভাইড থাকবে অ্যামং দ্য স্টেট অ্যান্ড দ্য সেন্ট্রাল, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো কি, নন ফেডারেল মানে কি, নন ফেডারেল মানে হলো ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে, নন ফেডারেল ডেফিনেশনটা আসার আগে আমরা দেখে নিই কি ইন্ডিয়া কি কেন নন ফেডারেল বলা হচ্ছে। দেখো, India has certain unitary features which limit the powers of the state governments. মানে দেখো, আমি আগেই বললাম কি ফেডারেল মানে হলো কি ইকুয়ালি পাওয়ার ডিভাইড থাকবে, কিন্তু এখানে দেখাচ্ছে কি ইন্ডিয়ার কিছু কিছু ইউনিটারি মানে কিছু কিছু নন ফেডারেল ফিচার্স আছে, যেগুলো লিমিট করে পাওয়ার অফ দ্য স্টেট গভর্নমেন্টের পাওয়ার্স গুলোকে লিমিট করে দেয়। এটা মানে এখন ইকুয়ালি পাওয়ার ডিভাইড নেই, এটা নাকি ইট ইজ এ নন ফেডারেল ক্যারেক্টারিস্টিক। Therefore, it is said that India is a federal in form but unitary, মানে not fully federal, not fully unitary, মানে partial federal, ঠিক আছে। Some important unitary features of the constitution are the central government in India is আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখন ব্যাপারটা হলো, এখন কিছু কিছু ইউনিটারি ফিচার্স গুলো থাকবে নিশ্চয়, যেগুলো এটার জন্য রেসপন্সিবল হবে। তাহলে ব্যাপারটা হলো, এখন আমরা ওগুলোর ব্যাপারেই পড়বো। নাম্বার 1 হলো the central government is strong and has been vested with power and authority, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু স্ট্রং আছে, মানে স্টেটের থেকে সেন্ট্রাল স্ট্রং আছে, মানে ইকুয়ালি পাওয়ার কিন্তু ডিভাইড নেই, এটা মানে এটা একটা নন ফেডারেল ক্যারেক্টারিস্টিক। দেয়ার এক্সিস্ট 3 লিস্ট
on which the government can make laws. These are, আমি আগেই বলেছিলাম তিনটা লিস্ট কি, ইউনিয়ন লিস্ট, তাহলে আমি আর বলবো না এটাকে, আমি আগেই বলে দিয়েছিলাম ইউনিয়ন লিস্ট কি। তো ইউনিয়ন লিস্ট হয়ে গেছে, স্টেট লিস্ট হয়ে গেছে, কনকারেন্ট লিস্টও হয়ে গেছে। তাহলে এগুলো ব্যাপারটা হয়তো বুঝে গেছো, আমি আগেই বলে দিচ্ছি। আর কিন্তু আমি খালি বলছি ইউনিয়ন লিস্টে, আচ্ছা ঠিক আছে, আর তোমাদের জন্য বলে দিচ্ছি, তাহলে এত বারবার করে বলছি এটার জন্য মনে রাখবে এটা, এবং তারপরে চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে দিবে যদি ভিডিওটা ভালো লাগে। দেখো ইউনিয়ন লিস্টে কিন্তু 97 সাবজেক্টস থাকে অন উইচ অনলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান মেক লস, মানে সেন্ট্রাল গভর্নমেন্টই খালি মেক লস করতে, মানে লস গুলো মেক করতে পারবে। আর ওগুলো রিলেটেড হয় ডিফেন্সের দিক দিয়ে, ওগুলো রিলেটেড হয় ফাইন্যান্সের দিক দিয়ে, ঠিক আছে। আর স্টেট লিস্ট কি হয়, স্টেট লিস্ট হলো 67 সাবজেক্টস এর উপর ডিপেন্ডেন্ট থাকে অন উইচ অনলি দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান মেক লস, ঠিক আছে। তাহলে স্টেট লিস্ট দিয়ে বুঝে যাচ্ছি। আর এগুলো থাকে কি, এগুলো থাকে এডুকেশন এবং হেলথের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এগুলো থাকে এডুকেশন এন্ড হেলথের উপর ডিপেন্ডেন্ট। তারপরে আমরা চলে যাই কি কনকারেন্ট লিস্ট কি, কনকারেন্ট লিস্টে কিন্তু 47 সাবজেক্টস থাকে অন হুইচ বোথ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্টস ক্যান মেক লস, such as criminal laws, laws on adulteration, in case both governments do not agree on same matter. যদি both government যদি এগ্রি না করে, বলে কি না, in case both governments do not agree on same matter, then the will of the union government prevails, তাহলে যেটা ইউনিয়ন গভর্নমেন্ট বলবে সেটাই হবে। মানে মনে করো কি এখন স্টেট গভর্নমেন্ট বলে না আমি ল বানাবো না এটা নিয়ে, আর এখানে ইউনিয়ন গভর্নমেন্ট বললো ঠিক আছে আমি এটাকে নিয়ে ল বানাবো, ঠিক আছে। তাহলে এটাতে কি হবে, তাহলে ইউনিয়ন গভর্নমেন্টকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, দিস মেক্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মোর পাওয়ারফুল, ঠিক আছে। তো এটাতে আমরা বুঝি কি সেন্ট্রাল গভর্নমেন্টের আদেশের বেশি পালন করা হচ্ছে, এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট মোর পাওয়ারফুল, ঠিক আছে। না ইকুয়ালি পাওয়ার নেই তাদের মধ্যে, ইকুয়ালি পাওয়ার থাকলে তো দুজনেরটা দেখা হতো না। এখন ব্যাপারটা হলো there is only one constitution, there is only one single constitution for the country from which both central and state governments derive their power and authority. এখন ব্যাপারটা হলো আমাদের খালি একটা সিঙ্গেল কনস্টিটিউশন আছে, আমাদের খালি সিঙ্গেল কনস্টিটিউশন আছে। বাকি যদি আমি বলি আমেরিকার এদের কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আছে। আর ও সরি 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 আমার একটা ভুল হয়ে গেছে, আমি পরের পয়েন্টটা চলে গেছিলাম। আচ্ছা আমাদের কিন্তু সিঙ্গেল কনস্টিটিউশন আছে যেখান থেকে ফর দ্য কান্ট্রি ফ্রম হুইচ বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ডিরাইভ দেয়ার পাওয়ার অ্যান্ড অথরিটি, আমাদের একটা সিঙ্গেল কনস্টিটিউশন আছে। এখন পরেরটা হলো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর আ সিঙ্গেল সিটিজেনশিপ ফর দ্য কান্ট্রি, আমাদের কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ আছে, আমাদের কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নেই। এখন ডুয়াল সিটিজেনশিপ কোথায় কোথায় থাকে, আমেরিকাতে যেরকম ডুয়াল সিটিজেনশিপ আছে, সাপোজ আমি এখন টেক্সাসে আছি তাহলে আমার একটা সিটিজেনশিপ আছে, আর আমার আমেরিকাতে আছি ওটা আমার একটা ইউএস এর একটা সিটিজেনশিপ আছে, তো আমার কাছে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আছে, বুঝলা। এখন আমি যদি ইন্ডিয়াতে থাকি আমার কিন্তু আমি খালি সিঙ্গেল সিটিজেনশিপ পাবো, এটা মানে আমি আই এম দ্য অনলি পার্সন অফ ইন্ডিয়া নো ম্যাটার ওয়ের আই হ্যাভ বর্ন অর ইন হুইচ স্টেট আই লিভ, ঠিক আছে। পরেরটা হলো দ্য কনস্টিটিউশন অফ কান্ট্রি, the constitution of country does not give equal representation to the states in Rajya Sabha. States get representation based on the population of their states. এখন ব্যাপারটা হলো শোনো, সাপোজ মনে করো কি তুমি একটা স্টেটে থাকো যেটা হেভি পপুলেটেড স্টেট, তাহলে সেখান থেকে 20 জন রাজ্যসভাতে যেতে পারে, মানে 20 জন যে রাজ্যসভার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখন মনে করো তুমি একটা এমন স্টেটে থাকো যেটা স্কার্সলি পপুলেটেড, বিশেষ মাউন্টেনের লাইক সিকিম, তাহলে এখান থেকে কিন্তু খুব কম জন যাবে। এটা হলো পপুলেশনের ভিত্তিতে কিন্তু লোকজন কিন্তু রাজ্যসভা এগুলোর মধ্যে যায়, মানে রিপ্রেজেন্ট করতে যায়, ঠিক আছে ব্যাপারটা। তাহলে পপুলেশন ডিপেন্ড করে রিপ্রেজেন্টেশন অফ দ্য টু দ্য স্টেটস ইন দ্য রাজ্যসভা, ঠিক আছে। এখন হলো দেয়ার এক্সিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস নোন অ্যাজ ইউনিয়ন টেরিটরিজ উইচ আর ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দিস হ্যাজ ফার্দার ইনক্রিজ দ্য পাওয়ার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং ব্যাপারটা হলো স্টেট গভর্নমেন্ট বুঝলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝলাম, কিন্তু এই ইউনিয়ন টেরিটরিজটা তো আসলোই না, ইউনিয়ন টেরিটরিজকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টই কিন্তু রুল করে। আমি কি বললাম, ইউনিয়ন টেরিটরিজকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি কিন্তু রুল করে, ডাইরেক্টলি গভর্ন করে, বলতে গেলে সরি রুল না ডাইরেক্টলি গভর্ন করে, বুঝলে ব্যাপারটা। আর এটাতে আরো বুঝতেছে কি সেন্ট্রাল গভর্নমেন্টের বেশি পাওয়ার আছে, কারণ ডাইরেক্টলি ইউনিয়ন টেরিটরিজ কে রুল করতেছে না। তো ফার্স্ট স্লাইডটা পড়াই দিলাম, আমাদের ফার্স্ট স্লাইড হয়ে গেল। আমরা পড়ে নিলাম নন ফেডারেল ফিচার্স, সবগুলো নন ফেডারেল ফিচার্স পড়ে নিলাম। এখন আমরা পড়বো হাউসেস এর ব্যাপারে। আমরা বুঝে গেলাম কি আমাদের স্টেট, আমাদের কান্ট্রি ফেডারেল না নন ফেডারেল, আমরা ইউনিটারি ইউনিয়ন পার্লামেন্টও বুঝে গেলাম, আমরা সব রকমের লিস্টও বুঝে গেলাম। এখন আমরা পড়বো দ্য লোকসভা, চলো।
পুরো ওয়ান শটে গোটা চ্যাপ্টারটাকে শেষ করব। এটা করতে গেলে অনেক খাটনি লাগে, তো অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে পরে করব সাবস্ক্রাইব, এখন করব না, আরো দেখবো, এই ওই কোনো ব্যাপার না। যদি মনে হয় কি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দাও। সারাক্ষণ তোমাদের সাথে আমি থাকবো এই ভিডিওর মধ্যে। তাহলে আমি চলে যাই এখন লোকসভাতে। তো লোকসভা কি? তো লোকসভা হলো একটা হাউস, পার্লামেন্টের আগে বলেছিলাম। তো হলো দ্য লোকসভা ইজ নোন অ্যাজ দ্য হাউস অফ পিপল, মানে জনতার ঘর বলে না, জনতার ঘর। তাহলে এটা কি হলো হাউস অফ দ্য পিপল, অ্যাজ ইট মেম্বার্স আর ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া। আগেই বলে দিয়েছি কি আমরা ইলেক্ট করি লোকসভার মেম্বার গুলোকে, এর জন্য এটা হাউস অফ দ্য পিপল। আর এটা কিন্তু ডাইরেক্ট ইলেকশনসে পড়ে কিন্তু, বুঝলা ব্যাপারটা? এখন আমরা চলে যাই টার্ম। তো এখন আমরা চলে যাই টার্ম। দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা আর ইলেক্টেড ফর আ পিরিয়ড অফ 5 ইয়ার্স। তো কত বছর জন্য তারা ইলেক্টেড হয়? তারা ইলেক্টেড হয় 5 ইয়ার্স এর জন্য। তারা ইলেক্টেড হয় 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য সে এক একটা মেম্বার ইলেক্টেড হয়। এখন বলে দিই, যদি ইউনিয়নের মতো যদি লোকসভা থাকে তাহলে তাদেরকে বলা হয় এমপি, মানে তাদের মেম্বার্স গুলোকে এমপি, মেম্বার্স অফ দি পার্লামেন্ট। তো তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় এমপি। আর যদি চলে যায় স্টেটে, তাহলে আমি কি জানি, এটাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর তাদেরকে বলা হয় এমএলএ, মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, একদম ক্লিয়ার? হ্যাঁ, তো এখন আমরা বুঝে গেছি কি তারা 5 বছরের জন্য থাকে। তারপরে কি বলছে? হাউএভার ইট ক্যান বি ডিজলভ, এটা কিন্তু তাহলে মনে রাখবে লোকসভা ইজ নট আ পার্মানেন্ট হাউস, ইট ক্যান বি ডিজলভ। ঠিক আছে, বিফোর কমপ্লিটিং ইটস টার্ম বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ হুম, অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট। ক্যাবিনেট মিনস কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, তো এটা মানে লোকসভা ইজ নট আ পার্মানেন্ট হাউস। হয়ে গেল ক্লিয়ার? পরেরটা হলো দ্য টার্ম অফ দ্য লোকসভার যে টার্ম আছে ক্যান বি এক্সটেন্ডেড ফর আ ইয়ার ডিউরিং অ্যান এমার্জেন্সি। মানে লোকসভার যে টার্ম আছে ওটা কিন্তু এক্সটেন্ড করা যাবে, ওটা কিন্তু বাড়িয়ে দেওয়া যেতে পারে যদি কোনো এমার্জেন্সি থাকে। মানে ব্যাপারটা শোনো, এখন মনে করো কোনো একটা এমার্জেন্সি, সাপোজ মনে করো করোনা আসছে, করোনা এসেছিল না? তো মনে করো করোনা এসেছে, আর যেটার জন্য কি হচ্ছে কি ইলেকশনস কন্ডাক্ট করা যাবে, জেনারেল ইলেকশনস কন্ডাক্ট করা যাচ্ছে না। এটার জন্য আমরা কি করব কি, যে মেম্বার্স গুলো আছে ওদেরকে রাখবো আর ওদের টার্মটা কি করবো, এক্সটেন্ড করে দিব, মানে ওদের টার্মটা বাড়িয়ে দেব। তাহলে কি হবে, ওরা থাকলো, যখন ও এমার্জেন্সিটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা ইলেকশনস গুলোকে কন্ডাক্ট করব। একদম ক্লিয়ার জিনিসটা? এখন চলছে কম্পোজিশনের মধ্যে। তো কম্পোজিশনস কত কি কি, ঠিক আছে, কম্পোজিশনসটা কিন্তু ভালোভাবে দেখবা কিন্তু। দেখি the maximum strength of the Lok Sabha is 552 members. এটা এখানে মেনশন আছে, কিছু কিছু বইতে থাকতেও পারে কিন্তু ভুল আছে 552 মেম্বার্স নয়, এখানে হবে 550 মেম্বার্স। ঠিক আছে, এখানে হবে 550 মেম্বার্স, 552 হবে না, এটা 0 হবে, 550 মেম্বার্স হবে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। এখন দেখি কেন, এখন আমি বলবো কি কেন। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন নট মোর দেন 530 মেম্বার্স ক্যান রিপ্রেজেন্ট দ্য স্টেটস এন্ড নট মোর দেন 20 মেম্বার্স ক্যান রিপ্রেজেন্ট দ্য ইউনিয়ন টেরিটরিজ। একটা কথা বলে দিই কি লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো 550। লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হলো 550। এটা মানে 550 মেম্বার্স যেই হতে লাগবে এমন কিন্তু কোনো কথা না, ম্যাক্সিমাম। মানে সাপোজ মনে করো কি তোমার একটা ক্লাসরুম আছে যেখানে 50 জন স্টুডেন্ট আসতে পারবে, কিন্তু তোমার ওখানে আসলে ক্লাসরুমে 40 জন। ঠিক আছে, কিন্তু 50 জন স্টুডেন্ট আটতে পারবে কিন্তু 40 জন আসছে। এটা মানে কি আমি কি 50 জনই ধরবো না, আমরা তো 40 জন ধরবো না, মানে ম্যাক্সিমাম 50 জন আসতে পারে কিন্তু 40 জন এসেছে। এরকম 550 ম্যাক্সিমাম হতে পারে, 550 ম্যাক্সিমাম হতে পারে, কিন্তু তার কমও হতে পারে, তার বেশি হবে না কিন্তু তার কমও হতে পারে। ঠিক আছে, এখন ব্যাপারটা হয় যদি মনে করো ম্যাক্সিমাম স্ট্রেংথকে সাপোজ ধরছি, তাহলে কি হবে, 530 মেম্বার স্টেটস থেকে আসবে। এই যে নট মোর ক্যান রিপ্রেজেন্ট দ্য স্টেটস, এখানেও কিন্তু স্টেটস থেকে কিন্তু আসে, রাজ্যসভাতেও আছে, এখান থেকেও আসে, তো স্টেটস থেকে আসবে। এই যে 530 মেম্বার্স ক্যান ফর রিপ্রেজেন্ট দ্য স্টেটস এন্ড 20 মেম্বার্স ক্যান রিপ্রেজেন্ট দ্য ইউনিয়ন টেরিটরিজ। ঠিক আছে, তা কত হলো 550 হয়ে গেল, যেটা আমি বললাম। তাহলে এটা মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আগে কিন্তু পরের পয়েন্টে যদি দেখি তাহলে এখানে কি বলছে, দ্য প্রেসিডেন্ট
দ্য প্রেসিডেন্ট মে অ্যাপয়েন্ট 2 মেম্বার্স অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এই যে A550 এই যে 2 এক্সট্রা আছে, এটাই বন্ধ হয়ে গেছে। মানে কি, আগে কি হতো, আগে প্রেসিডেন্ট চুজ করতো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2জন মেম্বার, কিন্তু এটা এখন হয় না, এটা এখন বন্ধ হয়ে গেছে। কারণটা আর কেমন করে বন্ধ হয়েছে ওটা অত জানার দরকার নেই, আমি খালি অ্যামেন্ডমেন্টটা বলছি। তো অ্যামেন্ডমেন্টটা শুনে রাখো। অ্যামেন্ডমেন্টটা হলো 104th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। 104th অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 25 জানুয়ারি, আর হয়েছিল 2020, ঠিক আছে। ডেটটা একবার মিলিয়ে নিও গুগলে সার্চ করে, আমি তাও এটা বলে দিয়েছি। হুম। আর এইটা যে আছে ব্যাপারটা, এটাকে চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এটা 5, ঠিক আছে। এখন পরের চলে যাই, পরেরটার মধ্যে কি সিটস ইন দ্য লোকসভা। আচ্ছা, এটাকে আমি তাহলে ইরেজ করে দিলাম, ঠিক আছে। হয়ে গেছে মনে হয়, স্ক্রিনশট নামা ইরেজ করে দিলাম। আর এখানে কি দেখছি পরেরটার মধ্যে, সিটস ইন দ্য লোকসভা আর অ্যালোকেটেড টু দ্য স্টেটস অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন। মানে তাদের পপুলেশনের ভিত্তিতে কি করে, মানে যায়। আমি আগে বলেছিলাম পপুলেশন যার বেশি থাকবে সেখান থেকে বেশি জন যাবে, ও একই ব্যাপার এটা। ফর এক্সাম্পল, উত্তরপ্রদেশ বিং দ্য মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া সেন্ডস 80 মেম্বার্স লোকসভা to the Lok Sabha, while Sikkim and Goa sends 1 or 2 members respectively because they are scarcely populated. ঠিক আছে ব্যাপারটা। এখন চলে যাই কোয়ালিফিকেশনে, তাহলে হিউজ চ্যাপ্টার আছে কিন্তু। তাহলে কোয়ালিফিকেশন ব্যাপারটা শুনে না, এখন কিছু কিছু আমি একটু এখন তাড়াতাড়ি যাব। তো কোয়ালিফিকেশনের মধ্যে কি কি থাকতে লাগবে, তো তোমার বয়স যেন অ্যাটলিস্ট 25 ইয়ার্স। আচ্ছা, কোয়ালিফিকেশন কি বলতে যাচ্ছে, কোয়ালিফিকেশন মানেটা কি? তো কোয়ালিফিকেশন মানে হলো তোমার কি কি কোয়ালিফিকেশন, তুমি কোন কোন ক্রাইটেরিয়াতে এলিজিবল থাকবা লোকসভা ইলেকশন স্ট্যান্ড করার জন্য, এটাই হলো তোমার কোয়ালিফিকেশন। তাহলে প্রথমত তো তোমার মিনিমাম এজ 25 ইয়ার্স হওয়া দরকার। তারপরে তোমার কিন্তু ভোটার লিস্টে নাম থাকা দরকার। তারপরে তুমি কিন্তু কোনো ডেপ মানে কোনো উধার তুধার বলে না, ওটার মধ্যে কিন্তু তুমি যেন ইনভলভ না থাকো, তুমি কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস কিন্তু মিট করতে পারো। তারপরে তুমি কিন্তু কোনো দুটো অফিস মানে কোনো অফিস অফ প্রফিট ধরতে পারবে না যে তুমি ইলেকশনে দাঁড়াতে যাও। মানে ব্যাপারটা হলো, সাপোজ তুমি মনে করো একটা আইএস আইপিএস অফিসার আছে, ঠিক আছে। ইউ আর দ্য আইএস অ্যান্ড আইপিএস অফিসার। এখন মনে করো তুমি ইলেকশনসে দাঁড়াবা, তাহলে এটা যে তোমাকে আগে রেজিগনেশন দিতে লাগবে, তারপরে তুমি ইলেকশন দাঁড়াতে পারো। তুমি কিন্তু দুটো একসাথে প্রফিট আর মানে দুটো অফিস একসাথে মানে ধরতে পারবে না, বুঝলে ব্যাপারটা, হোল্ড করতে পারবে না। এখন পরেরটা হলো ইউ শুড, আর তুমি কি যেন প্রোক্লেম ক্রিমিনাল না হও। মনে করো তোমাকে ডিক্লেয়ার করে দিল কি ইয়েস হি ইজ আ ক্রিমিনাল, তাহলে এটা তাহলে কিন্তু হবে না, তাহলেও কিন্তু তুমি ইলেকশনে দাঁড়াতে পারবে না যদি তুমি একটা ক্রিমিনাল হয়ে থাকো। আর তুমি কিন্তু পাগলা, আর কিন্তু পাগলা টাগলা হলে চলবে না, তোমার কিন্তু সাউন্ড মাইন্ড হওয়া দরকার, ঠিক আছে ব্যাপারটা। তো যদি এগুলো সব যদি ক্রাইটেরিয়া মিলে, তাহলে দেন ইউ আর এলিজিবল টু স্ট্যান্ড ইন লোকসভা ইলেকশনস, ঠিক আছে। পরেরটা হলো ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ। মানে আচ্ছা, হুম, ঠিক আছে। তাহলে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপস মানে কি কি কারণে তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে, মানে তাহলে ডিসকোয়ালিফাই মানে কি, তুমি যদি ওগুলা ক্রাইটেরিয়াকে যদি ম্যাচ না করতে পারো অথবা ওগুলা ক্রাইটেরিয়া যদি অপোজিট হও, তাহলে যেহেতু তোমাকে মানে ডিসকোয়ালিফাই করে দিবে না। তাহলে কি, যদি তুমি দুটো অফিস ধরো তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করে দিবে। তারপরে যদি তোমাকে যদি ডিক্লেয়ার করে দেয় কি তুমি পাগলা আছো, তাহলে তাও তোমার ডিসকোয়ালিফাই হয়ে যাবা। তারপরে তোমাকে যদি বলে কি তুমি ডেপতে পড়ে আছো, তুমি ইনসলভেন্ট, দিওয়ালা নিকাল গিয়া, বলে না, হিন্দিতে বলে দিলাম দিওয়ালা নিকাল গিয়া। আর যদি এগুলা ব্যাপার হয় তাও ডিসকোয়ালিফাই। তারপরে যদি তোমাকে দেখলো কি তুমি তোমার কাছে তুমি সিটিজেন অফ ইন্ডিয়া না, মানে ফার্স্ট ইউ হ্যাভ টু বি ইন্ডিয়ান সিটিজেন, এখানে কি আমি বলেছিলাম? এখানে হয়তো মানে বলি না, কিন্তু ফার্স্ট কোয়ালিফিকেশন হলে ইউ শুড বি আ ইন্ডিয়া সিটিজেন, বা তোমাকে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কিন্তু দরকার আছে, ব্যাপারটা বুঝলা। তারপরে হলো তোমার তুমি যদি তোমাকে পার্লামেন্ট যদি কোনো কারণে কোনো লতে যদি তোমাকে ডিসকোয়ালিফাই করে দেয়, তো হয়ে গেল ব্যাপারটা। দিস আর দ্য ডিসকোয়ালিফিকেশনস অফ মেম্বারশিপ। এখন ব্যাপারটা হলো ভ্যাকেশন অফ সিটস, কখন সিট গুলো খালি থাকে। তো সিটস, আচ্ছা, seats of either the Lok Sabha or Rajya Sabha become vacant under the following circumstances: if a member of the parliament resigns from his seat, মানে যদি মেম্বার গুলো পার্লামেন্টের থেকে যদি রিজাইন করে দেয়, অথবা যদি কোনো মেম্বার যদি মানে 60 ডেজ কন্টিনিউয়াসলি 60 ডেজ ধরে যদি অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, এটা হয়তো কোনো কোনো বইতে দেওয়া নেই, তো জাস্ট টেক ইট অ্যাজ আ এক্সট্রা নোট। কোনটা বলো তো? এই যে এটা কিন্তু স্টার মার্কস, ঠিক আছে। এটা জাস্ট টেক ইট অ্যাজ আ এক্সট্রা নোট। তারপরে বলে দিচ্ছি কি, ইফ আ মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড টু দ্য স্টেট লেজিসলেচার হি হ্যাজ টু গিভ আপ হিজ সিট
টু ইন দ্য পার্লামেন্ট এন্ড ভাইস ভার্সা। এখন সাপোজ মনে করো কি তুমি স্টেট লেজিসলেচারের জন্য এলিজিবল হলে আর তুমি যাবা, তো তোমাকে তার আগে এটা রিজাইন করতে হবে, কারণ ইউ ক্যান নট হোল্ড টু অফিসেস। আর যদি তুমি এখান থেকে এখানে আসো তাহলে তোমাকে ওটা ছাড়তে লাগবে। হয়ে গেল ক্লিয়ার? তাহলে এই সময় ভ্যাকেশন থাকে সিটস গুলো, মানে সিট গুলো ভ্যাকেন্ট থাকে। আচ্ছা, পার্লামেন্ট একটা হাউস, নিশ্চয়ই কোনো কাজ টাজ তো হবে, এমনি তো স্যালারি আসবে না, এমনি তো কিছু হবে না, কোনো কাজ তো, যে কাজগুলো হয়, যে বিজনেস গুলো কন্ডাক্ট হয়, বিজনেস মানে যে কাজগুলো হয় ওটাই বলা হয় প্রসিডিওর্স ইন দ্য পার্লামেন্ট। তাহলে এখানে আমরা পড়বো দেয়ার আর সার্টেন প্রসিডিওর্স এন্ড সেশনস ইন দ্য পার্লামেন্ট, দিস আর the president summons each house of the parliament. Each house has to meet for at least twice a year. আচ্ছা ঠিক আছে, এখান থেকে কি হয়ে যাচ্ছে, এখান থেকে জিনিসগুলো একটু হিউজ হয়ে যাচ্ছে, তাই ওয়ার্কলোডটা কমানোর জন্য আমি জিস দিয়ে দিয়ে পড়াই দিচ্ছি। তো দেখো ব্যাপারটা দেখো, প্রসিডিওর্স অফ দ্য পার্লামেন্টের মধ্যে এখন প্রেসিডেন্ট তো জানো কি, প্রেসিডেন্ট ইজ দ্য হেড। আমি আগে বলছিলাম কি ইউনিয়ন পার্লামেন্টে প্রেসিডেন্টের কিন্তু মেন ইনভলভমেন্ট। তো প্রেসিডেন্ট ক্যান কল মিটিংস, প্রেসিডেন্ট ক্যান কল মিটিং, আর ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট হ্যাভ টু মিট, আর কি ইচ হাউস অফ দ্য পার্লামেন্ট হ্যাভ টু মিট, আর ইচ হাউস হ্যাজ টু মিট ফর অ্যাটলিস্ট টুয়াইস আ ইয়ার। আর 2 বছরে কিন্তু অ্যাটলিস্ট 1 বছরে কিন্তু 2বার মিট করতেই লাগবে, অ্যাটলিস্ট 1 বছরে কিন্তু 2বার মিট করতে হলে, 2বারের বেশিও হতে পারে কিন্তু অ্যাটলিস্ট 2বার তো মিট করতেই লাগবে। আর একটা আর and the difference between two consecutive sessions should not be less than 6 months। ঠিক আছে, within 6 months। ব্যাপারটা ক্লিয়ার? তারপরটা হলো জেনারেলি দেয়ার আর 3 সেশনস। আচ্ছা ঠিক আছে, আমার সেশন গুলো কি কি একবার দেখে নি। নাম্বার 1 বাজেট সেশন, নাম্বার 2 মনসুন সেশন, নাম্বার 3 উইন্টার সেশন। তাহলে এই 3টে সেশন থাকে, এই 3টে সেশনে কিন্তু মিট করতে লাগবে। এই 3টে সেশন, দিস আর দ্য টাইপস অফ সেশন, সেশন গুলোর নাম আছে, একটা হলো বাজেট সেশন, একটা হলো মনসুন সেশন, আর একটা হলো উইন্টার সেশন। বাজেট সেশনে কি নিয়ে ডিসকাস করে, বাজেট কে নিয়ে ডিসকাস করে। একটা কথা বলে দিই কি, ইন্ডিয়ার যে বাজেটটা যে আছে, বাজেটটা যে ডিক্লেয়ার হয় ওটা হয় এপ্রিল 1 ঠিক আছে, এপ্রিল 1 ব্যাপারটা ঠিক আছে। আর তারপরে তারপরে হলো কোরম, ঠিক আছে। তো কোরম কি, যে দেখো তোমার একটা ক্লাসরুম আছে, যেখানে মনে করো তোমার টিচার টেস্ট নিবে, এখন টিচার বললো কি, যদি 40 জনের মধ্যে যদি 20 জন যদি প্রেজেন্ট থাকে, 40 জনের মধ্যে যদি 20 জন যদি প্রেজেন্ট থাকে তাহলে টেস্টটা নিব, আর যদি 20 জনের যদি কম থাকে তাহলে টেস্ট নেব না, এটা বলে দিল। তাহলে এখন মনে করো কি, তুমি যাই দেখলে কি ওখানে 10 জন স্টুডেন্ট আছে, তো টিচার বলে না আজকে টেস্ট নিব না। তো এরকমই কোরমে যদি যায়, তো কোরমে মানে কি হচ্ছে, তুমি লোকসভা অথবা লোকসভাতে যদি দেখা হয়, তাহলে ওখানে যদি নাম্বার অফ রিকোয়ার্ড মেম্বার্স অথবা নাম্বার অফ রিকোয়ার্ড কোরম যদি না থাকে, তাহলে কি হবে, স্পিকার যে মানে প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস, যে চেয়ারম্যান, যে হেড অফ দ্য হাউস, সে কিন্তু বলতে হয় ঠিক আছে আজকে আর কাজ টাজ করবো না, একজন দ্য লোকসভা ইজ অ্যাডজন ফর দ্য ডে। একজন মানে কি সাসপেন্ড করে দিতে পারে সেদিন, বলে আজকে নাই, বাড়ি টাড়ি যাও, আজকে আরাম টারাম করো, আজকে আর কোনো কাজ টাজ হবে না, কারণ লোকজনই তো আসে না বেশি। তো এটাই হলো ব্যাপার। আর সে সময় কোনো বিলস টিলস কিছু পাস হবে না, মানে কোনো কাজটা সে সময় হবে না যদি রিকোয়ার্ড কোরাম না আসে। এখন রিকোয়ার্ড কোরাম কি, রিকোয়ার্ড কোরাম হলো 1/10 অফ দ্য টোটাল। এখন কতজন আছে সেটা তো আমি জানি না, তাহলে আমি টোটাল মেম্বার্সই ধরে নিচ্ছি, মানে টোটাল ম্যাক্সিমাম মেম্বার্স কিন্তু এটা। তাহলে 550 এখানে, আর এখানে কিন্তু যদি 1/10 যদি করি তাহলে কত হচ্ছে, তাহলে এখানে এখানে কেটে গেল, তাহলে এটা হচ্ছে কি 55। তো 55 মেম্বার্স প্রয়োজন আছে, ঠিক আছে ব্যাপারটা। তো টোটাল মেম্বার্স আমার তাহলে 55 মেম্বার্স প্রেজেন্ট থাকা দরকার, এটা কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেন ধরে করছি। ম্যাক্সিমাম স্ট্রেন যদি না থাকে তাহলে 1/10 যে যা হবে হবে, ঠিক আছে। পরেরটার মধ্যে যাই, তো পরেরটার মধ্যে কি বলছে, কোয়েশ্চেন আওয়ার। আচ্ছা তো শোনো কোয়েশ্চেন আওয়ারটা কি। তো দেখো আমি গেলাম লোকসভাতে যাই, আমি কি দেখতেছি কি, হ্যাঁ আচ্ছা, লোকসভাতে কি হয় শোনো, লোকসভাতে কি হয়, প্রথম যে আওয়ারটা থাকে, প্রথম আওয়ারের মধ্যে কি সবাইকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, আর ও কোয়েশ্চেন যে জিজ্ঞাসা করে ওইটা ও আওয়ারটাকে বলা হয় কোয়েশ্চেন আওয়ার। এতটুকু বুঝলাম। এখন কোয়েশ্চেন কি নিয়ে, কি টাইপের, এই ওই এগুলা ব্যাপারে পড়বো। তো দেখো, কোয়েশ্চেন আওয়ার ইজ আ টাইম ইন দ্য পার্লামেন্ট when a method of a house asks questions from the government on the matters of public interest। তো মনে করো কি, সাপোজ মনে করো রাহুল গান্ধী আছে আর মোদি, অথবা অথবা ফাইন্যান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, যারা বিজেপি কে বিলং করে, মনে করো কংগ্রেস বিজেপি কে জিজ্ঞাসা করতে পারে কি,
কি হচ্ছে, পাবলিকদের এরকম কেন হচ্ছে, এই কেন ওই কেন, মানে এরকম এরকম নানা রকম কোয়েশ্চেন। আমরা পলিটিক্সে যাচ্ছি না এখানে, আমরা খালি এক্সাম্পল নিচ্ছি ব্যাপারটা। তো এখানে কি, এখানে মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ক্যান আস্ক কোয়েশ্চেন টু দ্য কারেন্ট রানিং গভর্নমেন্ট আর রিলেটেড টু পাবলিক ইম্পর্টেন্স, অথবা পাবলিক মানে কোনো পার্সোনাল, বলে আজকে তোমার ছেলে ভালো আছে, হ্যাঁ কোন ক্লাসে উঠলো, এই ওই ওরকম টোরকম ব্যাপার না, জিজ্ঞাসা করতে পারে পাবলিক ইন্টারেস্টের ব্যাপারে, যেরকম কি এই ট্রেনের অ্যাক্সিডেন্ট কেন হলো, আচ্ছা বাজেট সেশন আসতে এত দেরি কেন হচ্ছে, মানে বাজেট আসতে এত দেরি কেন হচ্ছে, এরকম কেমন বাজেট দিচ্ছ তোমরা, এগুলা এগুলা ব্যাপার, মানে এগুলা নিয়ে জিনিসগুলো। আর যে রাইটটা দেয় যাদেরকে, মানে যে রাইটের জন্য তারা যে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করতে পারে, এই রাইটটাকে বলা হয় ইন্টারপেলেশন। মনে রাখবা, বাই হার্ট মনে রাখবা, নামটা কি হলো, ইন্টারপেলেশন। এই ইন্টারপেলেশন হলো এই রাইটের নামটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পড়বো দ্য ফার্স্ট আওয়ার। আচ্ছা ঠিক আছে, আমি আগেই বললাম কি দ্য ফার্স্ট আওয়ার অফ এভরি ওয়ার্কিং ডে ইন দ্য পার্লামেন্ট ইজ রিজার্ভ ফর কোয়েশ্চেন আওয়ার। মানে প্রথম যে আওয়ারটা থাকে এভরি ওয়ার্কিং ডে, ওটা কিন্তু কোয়েশ্চেন আওয়ারের জন্যই কিন্তু রিজার্ভ থাকে। মানে প্রথম ঘন্টার মধ্যে কিন্তু খালি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। এখন কোয়েশ্চেন্স এরও ভাগ আছে। দেয়ার আর 3 টাইপস অফ কোয়েশ্চেন্স। আমি একটু there are 3 types of question, কিন্তু 3টা টাইপস অফ কোয়েশ্চেন থাকে which can be asked in the parliament। প্রথমটা হলো স্টার্ট কোয়েশ্চেন। এখন স্টার্ট কোয়েশ্চেন্সে কি হয়, আমরা যে কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞাসা করি পার্লামেন্টকে, মানে মানে হ্যাঁ গভর্নমেন্টকে, তারা কিন্তু আমরা কিন্তু তাদের একটা ওরাল আনসার চাই। আর এই ওরাল আনসারটার পরে আমি কিন্তু আরো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবো, মানে আই ক্যান আস্ক সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন টু দেম। মানে একটা বললাম কি, হ্যাঁ ট্রেন অ্যাক্সিডেন্ট কেন হলো, এই কারণে হলো, বলে আচ্ছা এটা বলো তো, এটা বলো তো, মানে আমি আরো কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করতে পারবো। তাহলে এটা আমার পরে স্টার্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে, এটা আমার পরে স্টার্ট কোয়েশ্চেন্স। এখন পরেরটা হলো আনস্টার্ট কোয়েশ্চেন্স। এখন মনে করে আনস্টার্ট কোয়েশ্চেন্স যদি জিজ্ঞাসা করি, তাহলে ওটা কিন্তু ওরা মুখে মুখে বলতে পারে না, বলে হ্যাঁ এরকম ব্যাপার আছে, এরকম বলো তুমি। তখন ও বলতে পারে না কি হ্যাঁ হ্যাঁ এই ব্যাপার না, এটা হবে না, এটা হবে না, ওকে একটা রিটেন ফরম্যাটে দিতে লাগবে, ওকে একটা রিটেন ফরম্যাটে দিতে লাগবে, ঠিক আছে ব্যাপারটা। এখন এই রিটেন ফরম্যাটে দেওয়ার আনসারটাই হবে কি আনস্টার্ট কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে এটা হয়। পরেরটা হলো শর্ট নোটিস কোয়েশ্চেন্স। শর্ট নোটিস কোয়েশ্চেন্স আর আস্কড উইথ আ নোটিস শর্টার দেন অফ 10 days। মানে এটা একটা নোটিস দিয়ে আস্ক করা হয়, এটার জন্য তাদেরকে 10 দিনের সময় দেওয়া হয়, একটা নোটিস। এটাও কিন্তু রিটেন ফরম্যাট, মানে তাদেরকে এই কোয়েশ্চেন্স গুলোকে আস্ক করা হয়, তারা রিটেন ফরম্যাটে আনসার দিবে, তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়, একমাত্র এটার মধ্যেই কিন্তু তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়। এবং তারা যদি চায় এটাকে একসেপ্ট করতে, মানে এটা এটা কিন্তু কারা চায় একসেপ্ট করতে হবে, আর যদি গভর্নমেন্ট চায় এটা একসেপ্ট করতেও পারবে, আর যদি নাও করতে পারবে, ঠিক আছে। বলে বলে না না আমি পারবো না এটা আনসার দিবে, যাও যাও যাও, ওটা ওর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে 10 দিন তো সময় আছে, এরকম এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে স্টার্ট কোয়েশ্চেন, আনস্টার্ট কোয়েশ্চেন আর শর্ট নোটিস কোয়েশ্চেন ক্লিয়ার। অবশ্যই কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আলফাল কমেন্ট বাড়তে যাই, ভালো ভালো কমেন্ট করলে করো, অথবা কোনো ডাউট থাকলে করো, অবশ্যই ক্লিয়ার করে দিব। পড়াশোনা বিষয়ে আসে, পড়াশোনা বিষয়ে ডাউট করবে, মানে পড়াশোনা বিষয়ে কমেন্ট করবে, ঠিক আছে। পরেরটা হলো টাইপস অফ মোশনস। মোশনস এর কি টাইপস, আচ্ছা মোশনই বা কি, আর মোশনে কি কি টাইপস আছে, ঠিক আছে। তো প্রথমে হলো অ্যাডজর্নমেন্ট, আচ্ছা, আর তারপরে নো কনফিডেন্স মোশন, এই দুটো মোশনের ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে। অনেকটা আছে। আর শোনে না, তো মোশন কি আছে, তো মোশন ইজ একটা, মোশন হলো একটা প্রপোজাল। তো মোশন হলো একটা প্রপোজাল মেড বাই আ মেম্বার অফ দ্য হাউস টু টেক সাম বাট ইম্পর্টেন্ট ম্যাটার রিলেটেড টু পাবলিক ইম্পর্টেন্স। মানে ব্যাপারটা দেখো কি হচ্ছে, কি মোশন যে আছে, মোশন হলো একটা প্রপোজাল ইন দ্য লোকস। এখন মনে করো আমি একটা প্রপোজাল দিচ্ছি, একটা মেম্বার বাই মেম্বার, আমি একটা মনে করো একটা মেম্বার আছে, আমি এমপি আছি, আর আমি বললাম আমি হাউসে একটা প্রপোজাল দিলাম, এই প্রপোজালটা রিলেটেড টু কি পাবলিক ইম্পর্টেন্স, আর এটার উপরে কি ডিসকাশনস হবে, ঠিক আছে। এখন এই যে প্রপোজালটা আমি যে দিচ্ছি, আর যদি এই প্রপোজালটা পাস হয়, তাহলে এটা একটা মোশনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো শোনো, তো এটা হলো মোশন। এখন কিছু কিছু টাইপস অফ মোশন আছে, তাহলে ওটার ব্যাপারে বলো। তার প্রথমে একটা হলো অ্যাডজর্নমেন্ট মোশন। তো অ্যাডজর্নমেন্ট মোশন মানে কি, দ্য অ্যাডজর্নমেন্ট মোশন ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্রসিডিওর which leads to discussing the matters of urgent public opinion, leaving aside the normal businesses of the house। মানে সাপোজ আমি যদি অ্যাডজর্নমেন্ট মোশনটা যদি পাস হয়, এটা অ্যাডজর্নমেন্ট মোশনটা মানে কি, কোন একটা এক্সট্রাঅর্ডিনারি প্রসিডিওর, যেটা কি হবে, যেটা লিডস টু দ্য ডিসকাসিং দ্য ম্যাটার্স অফ আর্জেন্ট ইম্পর্টেন্ট, লিভিং অ্যাসাইড অল আদার বিজনেসেস অফ দ্য হাউস। মানে আর ট্রেনে এই যে ট্রেন সবে যে অ্যাক্সিডেন্ট হলো,
হাউসে গেল খবরটা, হাউস কি করবে, সবকিছু বার্তা দাও, এটা নিয়ে ডিসকাস করতে বসে পড়ো, যদি অ্যাডজর্নমেন্ট মোশন যদি পাস হয়। ব্যাপারটা হলো এখানে যেরকম লিখে রাখছি ন্যাচারাল ক্যামিলিটি, কমিউনিকেশন অথবা লার্জ স্কেল ডেকিউরিটি, এগুলো কেসে, ঠিক আছে, মানে সব কাজটা একদম ফেলে রেখে ও মেন যে এমার্জেন্সিটা হচ্ছে ওটাকে নিয়ে কাজ করা, তাহলে এটাই হলো অ্যাডজর্নমেন্ট মোশন। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়তো। নো কনফিডেন্স মোশন কি? আর নো কনফিডেন্স মোশন ইজ আ প্রপোজাল which expresses lack of confidence in a ministry. The Prime Minister and his Council of Ministers are collectively responsible to the Parliament. একদম বুকিশটা আমি বললাম, এখন বুঝাই দিচ্ছি ব্যাপারটা। দেখো, নো কনফিডেন্স মোশনটা যদি মানে নো কনফিডেন্স মোশন হলো একটা প্রপোজাল যেটা যদি পাস হয়, অথবা যদি প্রপোজড হয়, এটাতে কি বোঝাতে যাচ্ছে কি যে মিনিস্ট্রিটা আছে সেটার মধ্যে কিন্তু কনফিডেন্স নাই, ল্যাক অফ কনফিডেন্স, মিনিস্ট্রি নিজের কাজ ভালোভাবে করতে পারতেছে না। আর এটার জন্য বোথ প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু রেসপন্সিবল থাকবে। এটার জন্যই বলা হয় কি দ্য মিনিস্টার এন্ড দ্য কাউন্সিল মিনিস্টার উইল সুইম টুগেদার এন্ড সিং টুগেদার, একসাথে একদম মজাতে সাঁতার কাটবে, মানে রান গভর্নমেন্ট যদি করে তাহলে একবারে ভালোভাবে রান করবে নিজেদের ইচ্ছা মতন, আর যদি ডুবে যায় একবার তাহলে একবারে সবাই ডুববে, কেউ ছাড় পাবে না, কেউ পার পাবে না। ঠিক আছে, পরেরটা হলো ইফ আর মোশন অফ নো কনফিডেন্স is moved by the opposition with the required support of at least 50 members. যদি অ্যাটলিস্ট 50 মেম্বার্স বলে হ্যাঁ 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 এই গভর্নমেন্টটা ভালো না, হ্যাঁ নো কনফিডেন্স মোশন পাস করতে লাগবে, হ্যাঁ হ্যাঁ এই 50 জন ভোট দিল বা পাস হলো, ওটাকে কি হবে, প্রথমে ডিসকাস হবে। কত দিনের ডিসকাস হবে এখানে দিয়ে রাখে না, তো মনে রাখবে ডিসকাস হবে 10 দিনের জন্য, ফর 10 days ডিসকাশন উইল গো অন। ঠিক আছে, এটা মনে রাখবে, ফর 10 days। ঠিক আছে, তাহলে 10 দিনের জন্য কি হবে, ডিসকাশন হবে ওটাকে নিয়ে, এবং ডিসকাশন হওয়ার পর তারপর স্পিকার নিজের ভোট জানাবে কি হ্যাঁ আমার এইটা মনে হয়। আর যদি মোশনটা যদি পাস হইলো লোকসভাতে, তাহলে গোটা গভর্নমেন্ট নিকলো 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 নিকলো, হ্যাঁ গোটা গভর্নমেন্টকে রিজাইন করতে লাগবে। ঠিক আছে ব্যাপারটা। পরেরটা হলো অ্যাডজর্নমেন্ট এন্ড প্রোরোগেশন অফ দ্য হাউস when the government resigns because of the passing of the motion। আচ্ছা ঠিক আছে, তো এত অব্দি ক্লিয়ার, এটাই কিন্তু টাইপস অফ মোশন ছিল, মানে এত অব্দি কিন্তু মোশনে কিন্তু টাইপস ছিল, মোশন কি মোশনের টাইপস কি সব কিন্তু এত অব্দি ছিল কিন্তু। তাহলে এখন পরেরটা মধ্যে যাই, পরেরটা হলো অ্যাডজর্নমেন্ট এন্ড প্রোরোগেশন। তো দেখো, অ্যাডজর্নমেন্ট আর প্রোরোগেশনের যখনই কথাটা আসে তখন ব্যাপারটা কি, অ্যাডজর্নমেন্ট মানে কি, তো অ্যাডজর্নমেন্ট মানে সাপোজ আমি যে আগে বলেছিলাম অ্যাডজর্ন দ্য হাউস ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে, তো এটা মানে কি সাসপেনশন অফ দ্য হাউস or the suspension of the sitting of the house by the speaker if the required quorum is not met or any other purposes or the if anyone dies। মানে মনে করো সাপোজ স্পিকার বললো কি আজকের হাউসটা সাসপেন্ড হয়ে গেছে, তাহলে এটাকে বলা হবে অ্যাডজর্নমেন্ট। আর যদি প্রেসিডেন্ট বলে, আর যদি প্রেসিডেন্ট যদি করে প্রোগেশন, এটা মানে টার্মিনেশন অফ দ্য মানে গোটা সেশন, মানে বাজেট সেশন মনসুন সেশন যে হয় না, গোটা সেশনটাই টার্মিনেট করে দেবে প্রেসিডেন্ট। আর হাউস কি করবে, আর স্পিকার কি করবে, স্পিকার ইজ জাস্ট ফর টেম্পোরারি টাইম, মানে সাসপেন্ড করবে হাউসটাকে। আর প্রেসিডেন্ট কি করবে, ডাইরেক্ট টার্মিনেট করে দেবে হাউসটাকে, মানে ডাইরেক্ট টার্মিনেশন অফ দ্য সেশন। তো বুকিশটা আমি যাই, when the government resigns because of the passing of the no confidence motion, the prime minister can recommend the dissolution of the house। মানে প্রাইম মিনিস্টার চাইলে ডিসলভ করতে পারে হাউসটাকে, আগে জানি কি এটা পার্মানেন্ট হাউস নয়। The house can be also adjourned if a sitting or ex member of the house মনে করো কেউ মারা গেল, তো বললো মারা গেছে তাহলে আজকের জন্য হাউসটাকে সাসপেন্ড, অথবা যদি রিকোয়ার্ড কোরাম না মিট করে। তো একদম ক্লিয়ার হয়তো, একদম সব বুঝে গেছো কি অ্যাডজর্নমেন্ট কি, প্রোরোগেশন কি। তো এরপরে আসবো আমরা স্পিকার অফ দ্য লোকসভা। তো দেখো, স্পিকার অফ দ্য লোকসভা কি, আগে আমরা বলেছি কি স্পিকার হলো প্রিসাইডিং অফিসার। তো এখন বুকিশটা আমি যদি দেখি, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ দ্য প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস অর দ্য চেয়ারম্যান অফ দ্য হাউস, আর কি হি অর শি ইজ ইলেক্টেড ফ্রম অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। কি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সে হলো প্রিসাইডিং অফিসার, সেও হলো হেড অফ দ্য লোকসভা, members of the parliament after the general elections. After his or her elections, the speaker has to act impartially। দেখো ব্যাপারটা কি, তুমি তোমার ক্লাসে গেলে, তুমি নতুন ক্লাস 10-এ উঠেছো, তুমি ওখানে নিজের অ্যাটেন্ডেন্স দিলে, এখন ওখান থেকে তোমার যে চুজ করবে মনিটর, মানে সে মনিটর তো সে নর্মাল স্টুডেন্ট থেকে বেশি পাওয়ারে থাকবে না, ওরকমই মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট থেকে স্পিকার চুজ করা হয়। ঠিক আছে ব্যাপারটা বুঝলে।
কত স্পিকারের টার্ম কত থাকে 5 ইয়ার্স এর জন্য, স্পিকারেরও টার্ম কত থাকে 5 ইয়ার্স এর জন্য, মানে স্পিকারও 5 ইয়ার্স এর জন্যই মানে থাকতে পারবে লোকসভাতে, আর লোকসভার টার্মও 5 ইয়ার্স। এখন একটা ডেপুটি স্পিকারও ইলেক্ট হয়, যে কি করে, যে লুক করে, who looks after the proceedings of the house if the speaker is absent or his or her seats fall vacant। আবার একটা ডেপুটি স্পিকার ইলেক্ট করা হয় বাই দ্য সেম প্রসিডিংস। আর ওটার মধ্যে ব্যাপারটা কি হয়, আজ ডেপুটি স্পিকারের কাজ কখন আসে, সাপোজ মনে করো কখনো যদি স্পিকার অ্যাবসেন্ট থাকে অথবা যদি ওর সিট যদি খালি থাকে, মানে এখনো মনে করো যদি স্পিকার ইলেক্ট না করতে হয়, তাহলে ডেপুটি স্পিকার নেওয়া হয়। ডেপুটি স্পিকার ইজ লাইক ভাইস মনিটর ইন ইউর ক্লাস, ঠিক আছে। পরেরটা হলো ফাংশনস অফ দ্য স্পিকার রিলেটেড টু কন্ডাক্টিং বিজনেস অফ দ্য হাউস। দেখো এখানে অনেকগুলো ফাংশনস আছে, আমি এক একটা করে তো সব যদি বলি তারা দেখিনি একবার। এই যে দেখো, এটা পরে তারপরে রাজ্যসভা আমাদের, আর রাজ্যসভার পরে আমাদের কিছু অনেকগুলো আছে, ঠিক আছে। দেখো রাজ্যসভাটা অনেক বড় আছে, তা তোমাদেরকে যদি একবার যদি রাজ্যসভাটা বলে তোমাদেরও অসুবিধা হবে। এটা নিয়ে বলেছিলাম কি ওয়ান শট লেকচার আছে, কিন্তু দেখো রাজ্যসভাটা যদি আমি এখনই বলে দিই তাহলে এটা কিন্তু অনেক হিউজ হয়ে যাবে। তোমরা নিচে কি করবা, রাজ্যসভা কমেন্ট করবা, রাজ্যসভা যত যদি বেশি বেশি করে একদম কমেন্ট করবে, আমি কিন্তু রাজ্যসভাতে কিন্তু অনায়াসে কিন্তু ভিডিও ছেড়ে দিবো। লোকসভা ছাড়লাম, রাজ্যসভাতে কিন্তু অনায়াসে ভিডিও ছেড়ে দিবো। একটা ভিডিওতে যে করতে অনেক লম্বা হয়ে যাবে, শোনো অনেক লম্বা হয়ে যাবে, আর তোমাদেরও কিন্তু বুঝতে অসুবিধা হবে। আলাদা তো করে ছাড়ি, আমারও সুবিধা তোমাদেরও সুবিধা। তো চলো এটা পড়ে নি, স্পিকার। আর এখন যদি আমি রাজ্যসভা যদি পড়াইতে চাই তাহলে আমি এটা কিন্তু ফরওয়ার্ড করতে থাকবো, যেটাতে অসুবিধা হবে। একবার সলিড করে যাওয়া ভালো। নিচে রাজ্যসভা কমেন্ট করবা, নিচে করবা রাজ্যসভা কমেন্ট, এবং কোনো ডাউট থাকলে করবা কমেন্ট। আর তারপরে যদি তোমরা মনে করো কি পরবর্তীকালে আমি আমার নিজের ফেস রিভিল করি, তাহলে অবশ্যই নিচে ফেস রিভিল লিখে দিও, দেখবো দেখতে চাই কিনা বন্ধুরা। পরেরটা হলো ফাংশনস অফ দ্য স্পিকার। তো স্পিকারদের ফাংশনস এর ব্যাপারে পড়বো, ঠিক আছে। Functions of the speaker related to conducting businesses of the house. The speaker presides over the business. মানে স্পিকারই কিন্তু মানে স্পিকার কি, স্পিকার হলো হেড অফ দ্য বিজনেসেস কন্ডাক্ট ইন দ্য হাউস। সেই কিন্তু কল করতে পারে। তারপরে কি পার্লামেন্টারি ম্যাটার্স ইজ ফাইনাল, আর তার ডিসিশন কিন্তু পার্লামেন্টারি ম্যাটার্স এর ক্ষেত্রে কিন্তু ফাইনাল। সব বিলস কিন্তু লোকসভাতে পাস হয় এবং তার কিন্তু সিগনেচার লাগে, সেই বলে কি এটা মানে মানি বিল নাকি কোনো অন্য কিছু, ঠিক আছে। তার হি পুটস ইস্যুস টু ভোট এন্ড অ্যানাউন্সেস দ্য রেজাল্টস। ওই কিন্তু ইস্যুগুলোর উপরে ভোট করে, মনে করে যে নো কনফিডেন্সে কিন্তু লাস্টে কিন্তু ওর ভোটটাই লাগে, তাহলে ওর ভোট গুলো তাহলে ওর ভোট কিন্তু খুব দামি থাকে, এবং ওই অ্যানাউন্স করে তার রেজাল্ট গুলো, ঠিক আছে। তারপরে কিন্তু স্পিকার ডিসাইডস ইফ আ বিল ইজ অ্যান অর্ডিনারি বিল অর মানি বিল, আগে বললাম ওই বলে কি এটা অর্ডিনারি বিল না মানি বিল, ঠিক আছে। পরেরটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, ঠিক আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস কি, প্রথমে হলো the speaker receives all petitions and documents in the house. He communicates all decisions which are taken in the house to concerned authority. বুঝতে পারলে না, কিছু বুঝতে পারলে না, মাথার উপর তো একদম গেল, বুঝাই দিচ্ছি। দেখো যদি মনে করো কি কোনো মেম্বার অফ দ্য পার্লামেন্টের কোনো অসুবিধা আছে গভর্নমেন্টকে নিয়ে, অথবা কোনো অন্য মেম্বার অফ দ্য পার্লামেন্টকে নিয়ে, তাহলে অন্য কোনো মেম্বারকে নিয়ে, তাহলে ও ও পিটিশনস গুলো কাকে দিতে পারে, স্পিকারকে দিতে লাগবে, স্পিকারকে দিতে পারবে। যেরকম মনে করো স্পিকার আমার এনার সাথে অসুবিধা আছে, ইনি কেন রেলওয়ে এগুলার দিকে ধ্যান ত্যান দিচ্ছে না, আমি স্পিকারকে দিকে পয়েন্ট করে বললাম এই কথাটা। আর পরেরটা কি বলছে, তাহলে এটা হয়ে গেল, এটা বুঝতে পারছো, মানে অল পিটিশনস আর গোজ টু স্পিকার। পরেরটা হলো হি কমিউনিকেটস অল ডিসিশনস হুইচ আর টেকেন ইন দ্য হাউস টু কনসার্ন অথরিটি। আর মনে করো এটা মিডিয়েটর থাকে না, আচ্ছা ঠিক আছে, আমরা ছোটবেলা একটা পড়ছিলাম না কি ওই যে চুগলখোর, মানে ব্যাপারটা হইলো কি টিচার কিছু কিছু স্টুডেন্ট স্পাই থাকে একদম। হ্যাঁ, আর যেরকম মনে করো তুমি তুমি আজকে এটা কাজটা করলে, ও যে টিচারকে যা বলে দিল, এরকমই কি করে স্পিকারও কিন্তু চুগলামি করে না। স্পিকার কি করে, স্পিকার মানে যা যা ঘটে হাউসের মধ্যে ওগুলো সব বড় অথরিটি গুলাকে বলে, ঠিক আছে। মানে হি অ্যাক্টস অ্যাজ আ মিডিয়েটর, ঠিক আছে। পরেরটা হচ্ছে ডিসিপ্লিনারি ফাংশন রিলেটেড টু ডিসিপ্লিন, ঠিক আছে। এখন কি এখানে কি বলছে, এখানে বলছে দ্য স্পিকার মেনটেন্স অর্ডার ইন দ্য হাউস। স্পিকারই কিন্তু মেনটেন মানে ডিসিপ্লিন কিন্তু মেনটেন করে কিন্তু স্পিকার। ও কিন্তু চাইলে কোনো মেম্বারকে সাসপেন্ড করে দেবে যদি কোনো সিরিয়াস রিজন থাকে, বলে এই এত অত্যাচার এত কিছু, ও কিন্তু চাইলে তুই এত অত্যাচার করছিস না, তোকে সাসপেন্ড করে দিলাম, ও যদি চায়। যদি কোনো আজে ভাষা যদি ভাষা যদি ইউজ করা হয় কোনো মেম্বারদের থেকে থেকে তাহলে কি হবে, স্পিকার কিন্তু সেই ওয়ার্ডস গুলো কিন্তু টলারেট করবে না এবং তাকে কিন্তু ব্যান্ড করে দিবে।
লোকসভাতে পরবর্তীকালে ফিউচারের জন্য। The speaker decides in accordance with the constitution. If a member stands disqualified under anti-defection law, his decision is considered final. ঠিক আছে, মানে এখন যদি স্পিকার যদি ডিসাইড করে কি মানে স্পিকার যদি ডিসাইড করে কনস্টিটিউশনে দিয়ে কি বলে এই মেম্বারটা হয়তো ডিসকোয়ালিফাই হতে পারবে আন্ডার অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল হলো একটা ল, এটা ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করতে পারি যদি তোমরা রাজ্যসভা যে কমেন্ট করো। পরেরটা হলো হিজ ডিসিশন ইজ কনসিডার ফাইনাল, ওর ডিসিশন হলো ফাইনাল একদম। ঠিক আছে, পরেরটা হলো পার্লামেন্টারি ফাংশনস। তো পার্লামেন্টারি মানে পার্লামেন্টারি কমিটিস। ঠিক আছে, তো দেখো একটা পার্লামেন্টে তো আর একটা কাজ তো হয় না, অনেকগুলো বিজনেস থাকে। দেখি দ্য স্পিকার প্রিসাইডস ওভার সাম কমিউনিটিস অফ দ্য হাউস সাচ অ্যাজ দ্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি, যে বিজনেসের দিক দিয়ে অ্যাডভাইস দেয়, এন্ড রুলস কমিটি যারা রুলস বানায়। তো স্পিকার কিন্তু এদের মানে সবার উপরে মানে এদের উপরে কিন্তু প্রিসাইড করে, এদের হেড, এদের উপরে দেখাশোনা করে। হ্যাঁ, সবচেয়ে ভালো এদের উপরে দেখাশোনা করে। ঠিক আছে, পরেরটা he appoints the chairman of all committees in the house and issued directions to them. ঠিক আছে, ও কিন্তু সব রকমের মানে দেখো এক একটা কমিটিতে কিন্তু এক একটা চেয়ারম্যান থাকে। ঠিক আছে, তাহলে স্পিকারই কিন্তু এক একটা কমিটি থেকে এক একটা চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, আর সব রুলস টুলস কিন্তু সব বুঝায় দেয়, কি কি করতে লাগে কি না করতে লাগবে সব বুঝায় দেয়। ঠিক আছে, তা এটা হয়ে গেল পার্লামেন্টারি ফাংশনস। তো নেক্সট আমরা বুঝি কি মিসলেনিয়াস মানে কি আদার ফাংশনস। ঠিক আছে, দ্য স্পিকার প্রিসাইডস ওভার জয়েন্ট সেশনস অফ, মানে স্পিকারই প্রিসাইড করে জয়েন্ট সেশন গুলো, স্পিকারই মানে দেখাশোনা করে জয়েন্ট সেশন গুলো হয়। জয়েন্ট সেশন বিটুইন রাজ্যসভা এন্ড লোকসভা, জয়েন্ট সেশন বিটুইন কার লোকসভা আর কি লোকসভা আর প্লাস রাজ্যসভা। ঠিক আছে, লোকসভা আর রাজ্যসভার মধ্যে যে মিটিংটা হয় ওটা কিন্তু এই প্রিসাইড কি করে স্পিকার করে প্রিসাইড। ঠিক আছে, বাট হলো হি প্রিসাইডস ওভার দ্য কনফারেন্স অফ প্রিসাইডিং অফিসার্স অফ লেজিসলেটিভ বডিজ ইন ইন্ডিয়া। যতগুলো লেজিসলেটিভ বডিজ আছে ওদের মধ্যে কি কনফারেন্স হয়, ওদের প্রিসাইডিং অফিসারের মধ্যে কনফারেন্স হয়, নিশ্চয়ই ও প্রিসাইডিং অফিসার, তাহলে ও কনফারেন্সে বসবে। বুঝতে পারলে মিসলেনিয়াস ফাংশন সব ফাংশন। তাহলে আমরা কি কি বললাম একবার দেখে নিই। আমরা স্পিকারদের বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, আমরা বললাম তার ডিসিপ্লিনারি ফাংশনস, আমরা বললাম তার পার্লামেন্টারি কমিটিস, আমরা বললাম মিসলেনিয়াস ফাংশনস। ঠিক আছে, সো এত অব্দি ছিল লোকসভা এবং ইউনিয়ন পার্লামেন্টের গোটাটা। আমি এর থেকে বেশি এক্সপ্লেন করলাম না, কারণ তোমাদের অসুবিধা হবে এবং আমারও সময় নেই এতটা এক্সপ্লেন করার, তাই নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করবো না। যদি নিজেদের সাপোর্টটা রাখো, যদি আরো সাবস্ক্রাইব বাড়ে, আরো সাবস্ক্রিপশন যদি বাড়ে, তাহলে অবশ্যই ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়া বন্ধ হবে না, এটা আমার প্রমিস। তো আজকের জন্য গুড বাই। তো ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো থাকো। নমস্কার, আমি গেলাম আজকে।